গিন্নিমা, বলি কি, ছেলের কিন্তু একটু নেশা ভানের দোষ আছে। তবে আজকাল শহুরে লোকের এসব একটু আধটু থাকে বই কি, গোপনে সবাই টুকটাক। তবে আমার চোখ হলো গিয়ে শকুনের, সেটারে এত সহজে এড়ানো তো যায় না। আগে থাকতে আপনারে জানানো আমার কর্তব্য, তাই বলে রাখলাম। তবে ও নিয়ে বেশি ভাববেন না। ছেলে দেখতে শুনতে ভালো, কামায়ও মন্দ নয়, বাড়ি ঘর আছে। আর তোমাদের ওই মেয়ের তো কিছুই নেই, অল্প বয়সে বাপ মাকে খেয়েছে, থাকার মধ্যে আছে ওই ডাগর ডাগর যৌবন। সেটা থাকতে থাকতে কন্যা পাত্রস্থ করা ভালো, না হলে অমন চালচুলোহীন মেয়ের গতি হওয়া কিন্তু মুশকিল। যাবজ্জীবন নিশ্চয়ই ওকে বসিয়ে খাওয়ানোর মতলব নেই আপনার। সারা জীবন বাড়িতে রাখা? না না, সে তো ভাবতেই পারেন না তিনি। তার নিজের ঘরে এখন উঠতি যৌবনের ছেলে আছে, আর এখন ওই মেয়েকে আশ্রিতা করে বাড়িতে রাখাটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। দেহের জ্বালা বড় জ্বালা, কখন কি অঘটন ঘটে যায় এসব ৭-৫ ভেবে তাই তিনি দৃঢ় স্বরে বললেন, না না, ওই ঘরে বিয়ে দিতে আমি রাজি। আপনি পাকা কথার ব্যবস্থা করুন। হাতটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কাঁপতে কাঁপতে ধীরে ধীরে। বরফ শীতল দেহটা প্রথমবারের মতো ছোঁয়া মাত্রই একটা শীতল ছ্যাঁকা খেয়ে নিজে থেকেই গুটিয়ে এলো হাতটা। পরক্ষণেই যদিও নিজেকে বোঝালো তারক, মৃতদেহ তো শীতল হবেই, তার উপর সেটা জলের মধ্যে আছে। আবারও সাহস সঞ্চয় করে এগোলো তার হাত, পচা গলা ফুলে ফেপে ওঠা মরার কাঁধের কাছটা পুনরায় স্পর্শ করল। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল দেহটা, পর মুহূর্তেই তড়া করে সেটা জলের ওপর উঠে বসল। নমস্কার, আমি অয়ন। গল্পকথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। আজকে আপনারা শুনবেন সাম্য মণ্ডলের কাহিনী ঘাটের মরা। গল্পটি নেওয়া হয়েছে 2025 সালে বর্ণলহরী প্রকাশনী থেকে কলকাতা বইমেলায় প্রকাশিত মৌন মিনার বইটি থেকে। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে আমাদের গল্পের লিংক শেয়ার করে নেবেন। চলুন তবে শুরু করা যাক আজকের নিবেদন। আজকে আপনারা শুনবেন সাম্য মণ্ডলের কাহিনী ঘাটের মরা। কই রে কলিম, আর কত দেরি করবি বাপধন? নৌকার পাটাতনের ওপর 2 পা মেলে আরাম করে বসেছেন গফুর মিয়া। ফুরফুর করে বয়ে চলা নোনা বাতাস শরীর মন ছুঁয়ে যাচ্ছে। আকাশের এক কোণে আধ খাওয়া ঘোলাটে চাঁদ টিমটিম করে বিষণ্ণ আলো ছড়িয়ে রেখেছে। দূরে নদীর পাড়ের সুদীর্ঘ গাছগুলো থেকে মাঝে মধ্যে ভেসে আসছে নিশাচর পাখিদের ডাক। ছলাৎ ছলাৎ শব্দে বিদ্যাধরী নদীর জল নৌকার খোলে অনবরত ঝাপটা মারছে। সাদা পাঞ্জাবির পকেট থেকে একটা বিড়ি ও দেশলাইয়ের প্যাকেট বেরিয়ে এলো। নদীর হাওয়া বাঁচিয়ে সুকৌশলে বিড়িতে অগ্নিসংযোগ করলেন গফুর মিয়া। দূর যাত্রার পথে বরাবরই নিজের পছন্দের লাল সুতোর বিড়ির বান্ডিল সঙ্গে নিতে ভোলেন না তিনি।
এই জলপথে যাত্রায় মিঠে কড়া স্বাদের ধূম্র সেবন যেন বেশ খানিকটা পথশ্রম কমিয়ে দিতে সাহায্য করে। মাসে অন্তত দুবার পাইকারি বাজারে মাল খরিদ করতে যেতে হয়। আগে প্রতি সপ্তাহে যেতেন। তখন ছিল জোয়ান বয়স। শহরের মিল থেকে সস্তায় কেনা বড় বড় কাপড়ের গাঁটরি নিজেই ঘাড়ে করে বয়ে আনতেন। সজনে পোতার 2 হাটবারে ওর দোকানে খদ্দের বসার জায়গা হয় না, এতই ভিড় হয় ওই দুটো দিন। তবে বছর খানিক হলো গেটে ব্যথার সমস্যায় শরীরটা চড়চড়িত হয়েছে। বেশি ধকলের কাজ আর সয় না। তাছাড়া এখন আর মাল কেনার জন্য শহরে যাওয়ার প্রয়োজন পড়েও না। গঞ্জের পাইকারি বাজার থেকেই কাজ ছেড়ে নেওয়া যায়। ওদিকে 2 ছেলেকে ইতিমধ্যেই নিজের কাপড়ের ব্যবসায় ঢুকিয়ে দিয়েছেন গফুর মিয়া। স্কুলের বিদ্যায় ওর তেমন আস্থা নেই। ব্যবসাপাতি শিখতে হলে হাতে কলমে শিক্ষা ছাড়া গতি নেই। তার বয়স প্রায় 3-20 পেরিয়েছে। এতদিনে হাজার কিসিমের মানুষ দেখেছেন গফুর মিয়া, আর তাতেই তিনি জীবন দর্শনটা খুব একটা খারাপ বোঝেননি। এ জগৎ শক্তের ভক্ত, নরমের জম। কাজেই দুনিয়ায় টিকে থাকতে গেলে কঠোর পন্থা অবলম্বন ছাড়া দ্বিতীয় বিকল্প নেই। নিজের হকের পাওনাগণ্ডা বুঝে নিতে তাই কখনো পিছু পা হননি তিনি। কার্যক্ষেত্রে উপরি আদায়েও লাজ শরমের তোয়াক্কা করেননি। কলিমকে তাগেদা দিয়েই এহেন নানা ভাবনা চিন্তায় একরকম ডুবে গিয়েছিলেন গফুর। এবার কলিমের কথাতেই তার চিন্তার জাল ছিঁড়ল। একটু ভুল হয়ে গেছে কর্তা, রেতের খাবারের পুডলিটা ঘরেই ফেলে এইছি। যদি আজ্ঞা করেন তো জব করে নিয়ে চলে আসি। জোয়ার লাগতেই এখনো ঢের সময় আছে। এ কথায় সামান্য অপ্রসন্ন হলেও সম্মতিসূচক মাথা নাড়লেন গফুর মিয়া। দুটো অভুক্ত মানুষ না খেয়ে এতটা পথ দাঁড় বাইতে পারবে না। টর্চের আলো ফেলে হাত ঘড়িতে সময়টা একবার দেখে নিলেন। 11:15 বাজে। রাত 12টার পর নদীতে জোয়ার আসবে। তখন উজানের পথে নৌকা ভাসিয়ে দিলে তরতর করে ক্রোশখানেক পথ অক্লেশে অল্প সময়েই পাড়ি দেওয়া যাবে। ভোর ভোর গঞ্জের বাজারে পৌঁছাতে খুব একটা দেরি হবে না। মোটা কাছি দিয়ে পাড়ের খুঁটির সঙ্গে শক্ত করে নৌকা বেঁধে রেখে কলিম আর তার সহকারী বিদায় নিল। ঘণ্টাখানেক আগে তো ওরা ফিরবে বলে মনে হয় না। বিড়িটা ধীরে সুস্থে শেষ করে নৌকার ছইয়ের ভেতর মাথা নিচু করে প্রবেশ করলেন গফুর মিয়া। নিজের ঝোলার ভেতর থেকে সযত্নে বার করে আনলেন একটা দিশি মদের বোতল। ছেলে ছোকরা লায়েক হওয়ার পর থেকে বাড়িতে এসব খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। বিবিও খুব রাগারাগি করে, তাই একান্তে কারণ বাড়ি চর্চার এই এখন আদর্শ সময়। কাটল বেশ কিছুটা সময়। প্রকৃতির জলজ শোভা দেখতে দেখতে মৌতাত বেশ জমে গিয়েছিল। আকাশের মধ্যিখানে গুটি গুটি পায়ে কখন যেন চাঁদ মামা পৌঁছে গিয়েছেন। গফুর মিয়া ঢুলু ঢুলু চোখে উদাস দৃষ্টিতে দূরের পানে তাকিয়ে। মাঝ নদীতে 2-1টা জেলে নৌকাকে দেখতে পাওয়া যাচ্ছে। চাঁদের আলো জলের ওপর পড়ে চিকচিক করছে। জোয়ার এখনো আসেনি, তবে জলের ভাবগতিক দেখে বোঝা যাচ্ছে আসতে আর বেশি সময় বাকি নেই। কিন্তু কলিমদের এখনো কোনো পাত্তা নেই কেন? হারামজাদারা বোধহয় একেবারে রাতের খানা বিবি সোহাগ নিয়ে তবেই ফিরবে। মিনিমুখো মরদের বাচ্চা। ওদের উদ্দেশ্য করে দাঁত চেপে অস্ফুট স্বরে আরো কয়েকটা গালাগাল দিলেন গফুর মিয়া। ইতিমধ্যে খাঁড়িতে গলগল করে নদীর জোয়ারের জল প্রবেশ করতে আরম্ভ করেছে। ক্রমাগত ঢেউয়ের ধাক্কায় নৌকাটা অল্প অল্প দুলছে। হঠাৎই একটা জোরে ধাক্কা খেয়ে স্যাঁত করে ঘুরে গেল নৌকাটা একপাশে। ভাগ্যিস মোটা কাছির শক্ত বাঁধন দেওয়া ছিল,
নইলে জলের তোড়ে নৌকাটা পাড় ছেড়ে ভেসে যেত। চমকে উঠলেন গফুর মিয়া। নেশার ঘোর সামলে জড়ানো গলায় হাঁক পারলেন, কলিম, তোরা ফিরলি? জোয়ার যে অনেকক্ষণ লেগে গেছে রে, আর তো দেরি করা চলে না। ছপ ছপ শব্দে কেউ একজন নৌকাতে উঠে এসেছে এটা বুঝতে পেরেছেন গফুর মিয়া, কিন্তু আগন্তুক ওর কথার প্রতিক্রিয়া দিল না কেন? ব্যাটারে এমনিতে এতটা সময় নষ্ট করে আসলো, আবার গুম মেরে পড়ে আছে। মেজাজটা যেন আরো গরম হয়ে গেল গফুর মিয়ার। কই, সাড়া দিস না কেন? এই বলে নিজের ভারী শরীরটাকে এবার বেশ কষ্ট করে ঘুরিয়ে বসলেন। ওই তো নৌকার পাটাতনের বিপরীত দিকেই দাঁড়িয়ে রয়েছে কলিম। ওভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে রইলি কেন? দেখছিস না জোয়ার এসে গেছে? নাকি শালা সোহাগের রেশ এখনো কাটেনি? গফুরের এহেন ভর্ৎসনা শুনেও এতটুকু নড়ল না কলিম। ব্যাপার কি? হলদে ঘোলাটে চাঁদের আলোয় সুস্পষ্টভাবে তার মুখটা দেখতে পাওয়া যাচ্ছে না। এদিকে নেশায় আচ্ছন্ন হয়ে দৃষ্টিটাও কেমন যেন ঝাপসা হয়ে এসেছে গফুর মিয়ার। তাও চোখ দুটোকে কচলে ভালোভাবে দেখার চেষ্টা করলেন। না, কিছুই যে বোঝা যায় না। এত তো নেশা করেছেন এর আগে, কই এভাবে চোখে আধার দেওয়ার মতো অবস্থা এর আগে তো কোনোদিনও হয়েছে বলে মনে পড়ে না। নিজের শরীরটাকেও যে একটু নাড়াবে সে উপায়ও নেই। মদের নেশায় আজ দেহটা বড্ড বেশি ভারী যেন। না পেরে এবার জড়ানো গলায় একরকম চেঁচিয়ে উঠলেন গফুর, এই হারামজাদা! তবে তার চিৎকারটা কিন্তু শেষ হলো না। জড়ানো শটটা আরো জড়িয়ে গলার মধ্যে আটকে গেল। যাকে উদ্দেশ্য করে সে কথাটা বলছিল ততক্ষণে সে নৌকার পাটাতনের ওপর দিয়ে খুব ধীর লয়ে একটু একটু করে এগিয়ে এসেছে। কোথায় কলিম? এ তো অন্য কেউ। দূরে শাড়ি পরা এক গ্রাম্য তরুণী, যেন এই নৌকার খোলে উঠে আসার আগে সে সদ্য নদীর জলে ডুব দিয়েছে। তার ভেজা গায়ে লেপ্টে রয়েছে শাড়ি, আর তাতেই ফুটে উঠেছে রমণীর দেহ সৌষ্ঠব। ভেজা শরীর থেকে তখনও টুপটুপ করে জল ঝরে পড়ছে নৌকার পাটাতনের ওপর। এ দৃশ্য দেখে প্রচণ্ড বিস্ময়ে ক্ষণকাল বাকরুদ্ধ হয়ে গিয়েছিল গফুর মিয়া। নেশার ঘোর এবার তার অনেকটাই ছুটে গিয়েছে। মধ্যরাতে নির্জন নদীর পাড়ে এমন একটা ঘটনা স্বাভাবিকভাবেই ওর বোধ শক্তি বিভ্রান্ত করে দিয়েছে। পুনরায় কিছু প্রশ্ন করার আগেই সেই অজ্ঞাত তরুণী নির্দ্বিধায় এবার আরো কাছে এগিয়ে এলো। এই সময় একটা শীতল বাতাস হু হু করে ছুটে এলো। গফুর মিয়ার শরীর স্পর্শ করতেই ঠকঠক করে কেঁপে উঠল সে। ভক করে নাকে ভেসে এলো আষ্টে শ্যাওলা পচা দুর্গন্ধ। গন্ধের তাড়নায় শরীর গুলিয়ে উঠল গফুর মিয়ার। জড়ানো স্বরে কেবল দু একটা শব্দই উচ্চারণ করতে পারলেন তিনি, তুমি কে? এবারও আগন্তুকের দিক থেকে কোনো উত্তর মিলল না। ততক্ষণে সেই অজ্ঞাত নারী আরও কিছুটা এগিয়েছে গফুরের দিকে। দৃষ্টির গণ্ডির মধ্যে এসেও চাঁদের ফ্যাকাশে আলোয় নারীর মুখটা তখনও গফুরের কাছে অস্পষ্ট। তবে এই নেশাগ্রস্ত অবস্থাতেও কিছু একটা আঁচ করতে পারলেন গফুর, আর তাতেই ধরাস করে উঠল তার হৃদয়। ওর স্মৃতির ভাণ্ডারে যেন এই নারীর পূর্ব পরিচিতির হিসেব নিকেশ লেখা রয়েছে। হাতের কাছে টর্চটা পেলেন না। তড়িঘড়ি বুক পকেট থেকে দেশলাইয়ের বাক্সটা বের করে একটা কাঠিতে আগুন ধরালেন, আর তাতেই কয়েক মুহূর্তের জন্য যা দৃশ্য দেখতে পেলেন তার মনে হলো বুকের ভেতর কেউ যেন আচমকা একখণ্ড শীতল বরফ চেপে ধরেছে।
তার নিজের কানে সজোরে প্রতিধ্বনিত হতে লাগলো তার নিজেরই হৃদস্পন্দনের শব্দ। একরাশ এলোমেলো ভেজা চুল জড়িয়ে রয়েছে গফুরের সামনে দাঁড়িয়ে থাকা ওই তরুণীর চোখে মুখে, কিন্তু তার ফাঁক দিয়ে গলে আসা ওই দুটি বাদামি রঙের কটা চোখের তীব্র চাহনি এবার আর চিনতে ভুল হল না গফুর মিয়ার। দীর্ঘ 1 দশক পর আবার সে ফিরে এসেছে, কিন্তু ফিরেছে কিসের তাড়নায়? মেয়েটা এবার তার ভেজা শরীরটাকে এক অদ্ভুত ভঙ্গিতে সামনে ঝুঁকিয়ে মুখটা নামিয়ে আনলো গফুর মিয়ার একেবারে মুখের সামনে। গফুরের অবস্থা তখন সঙ্গীন। এক ভীষণ কম্পনে তার গোটা শরীরটা ঠকঠক করে কাঁপছে। আকাশ, বাতাস, জল, নদী, নৌকা, জোয়ার, কলিম, তার ব্যবসা, স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি, ইহ জগতের তার সমস্ত চিন্তা সব একটু একটু করে যেন গ্রাস করে নিচ্ছে সামনের ওই জ্বলন্ত কটা চোখ দুটি। একরাশ কালো অন্ধকারের গর্ভে একটু একটু করে যেন ডুবে যাচ্ছে সে, আর তার বদলে গফুরের চেতনা জুড়ে ফুটে উঠছে তারই কৃত কিছু কর্মের ছেঁড়া ছেঁড়া প্রতিচ্ছবি। গফুর বোধহয় শেষবারের মতো কিছু বলার চেষ্টা করছিল, তবে সে সুযোগ আর সে পেল না। তার সামনের ওই বিভীষিকা এবার হঠাৎই নিজের ভেজা ঠোঁট দুটো নিয়ে ঝাঁপিয়ে পড়ল গফুরের ঠোঁটের ওপর। এ জীবনের সমস্ত কাম লিপ্সা আজ সে সম্পূর্ণরূপে মিটিয়ে দেবে গফুরের। ধীরে ধীরে ইস্পাতের বেড়ির মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল গফুরের সমগ্র শরীর। সর্বশক্তি প্রয়োগ করেও সেই দানবীয় সত্তাকে নিজের শরীর থেকে বিযুক্ত করতে পারলেন না গফুর মিয়া। চিৎকার করার, পালাবার আর কোনো পথ নেই। একটু একটু করে চাপ বাড়তে থাকলো। আসুরিক বল প্রয়োগে বুকের হাড়গুলো যেন পাটকাঠির মতো মটমট করে গুঁড়িয়ে গেল নিমেষে। শ্বাসবায়ু শূন্য হতেই গফুর মিয়ার শরীরটা এলিয়ে পড়ল। তার বিস্ফারিত 2 চোখে তখনও মৃত্যুকালীন অব্যক্ত যন্ত্রণার ছাপ। ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে আসছে নদীর খোলা পাঁক জল। নিজের কার্য সিদ্ধ করে সেই মৃত্যুদূত আবারও ধীরে ধীরে ফিরে যাচ্ছে অতল গভীর জলে, ঠিক যেন কোনো অজ্ঞাত জলচর বিভীষিকার ন্যায়। তার ঘোলাটে বাদামি চোখের আগুন কিন্তু তখনও নেভেনি। ধিকি ধিকি জ্বলছে সুতীব্র ক্রোধাগ্নি। কালো পুরু ঠোঁটের কোণে এখনো লেগে রয়েছে এক টুকরো বিকৃত হাসি, আর সেই হাসি যেন নিঃশব্দে দিয়ে যাচ্ছে আগামী দিনের বিপদ সংকেত। সজনে পোতার বাজারে গণেশ মুৎসুদ্দির মস্ত ভুসিমালের আড়ত চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। 2 হাটবারে আশেপাশের 4-5টা গাগঞ্জ থেকে ক্রেতাদের ভিড় জমে যায়। পাইকারি, খুচরো সব রকমের বিক্রিই চালু আছে। 6-7 জন কর্মচারী মিলেও খরিদ্দারের ভিড় সামলাতে হিমশিম খায়। অথচ বছর খানেক আগেও এত রমরমা ছিল না। গায়ের বাজারের এক কোণে খড়ের চাল ছাওয়া ছোট্ট কুঁড়ে ঘরে টিমটিম করে দোকান চলত। মলিন ফতুয়া আর মিলের সস্তা ধুতি পরিহিত সেই হতশ্রী দোকানের সঙ্গে বর্তমান মালিকের মিল খুঁজতে যাওয়া কিন্তু বৃথা। সেগুন কাঠের তৈরি বিশাল ক্যাশবাক্সের বিপরীতে ফিনফিনে মসলিন ঢাকায় বস্ত্র পরিহিত ফুলবাবু চেহারার মুৎসুদ্দি মশাই যখন সুগন্ধি বেনারসি পান গালে ঠুসে মখমলের তাকিয়ায় হেলান দিয়ে দোকানের কাজকর্ম তদারক করেন, তখন তাকে ছোটখাটো জমিদারের চেয়ে কিছু কম মনে হয় না। বিশ্বযুদ্ধ চলাকালীন ইউরোপীয় মহাদেশগুলি যখন পারস্পরিক আক্রমণ শানাতে ব্যস্ত, তখন ভারত সহ অন্যান্য পরাধীন রাষ্ট্রগুলি থেকে নিয়মিত যুদ্ধের রসদ সংগ্রহ করা হতো।
স্বাভাবিকভাবেই দেশীয় বাজারগুলিতে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, সেই সময় বহু ব্যবসায়ী কালোবাজারি করে দ্বিগুণ তিনগুণ মুনাফা কামিয়ে নিয়েছিল। ইংরেজ প্রভুদের পদলেহন করে রাতারাতি শ্রীলক্ষ্মী লাভের সুবর্ণ সুযোগ অনেকেই হাতছাড়া করতে চায়নি। গণেশ মুৎসুদ্দিও সেই গোত্রীয় একজন। তার নামেও আড়ালে আবডালে কালোবাজারি তকমা রয়েছে বটে, কিন্তু সামনাসামনি অভিযোগের আঙুল তোলে এমন কোনো দুঃসাহসে তল্লাটে নেই। কথায় বলে ভাগ্যবানের বউ মরে। মুৎসুদ্দি মশাইয়ের যখন ভরন্ত সংসার, তখন হঠাৎই ভেদ বমি হয়ে অকালে গৃহলক্ষ্মী স্বর্গবাসী হলেন। যদিও 50 গণেশবাবুকে দ্বিতীয়বার পানি গ্রহণের পরামর্শ দেওয়ার শুভাকাঙ্ক্ষীর অভাব হল না। ঠিকুজি কুষ্টি মিলিয়ে পাশের গাঁয়ের এক সুলক্ষণা ষোড়শীর সন্ধান এনে দিল ঘটক ঠাকুর। আজ সেই মেয়েকেই পাকা দেখতে যাওয়া। হাটবার হলেও তাই আজ কাজে কর্মে তেমন একটা মন নেই গণেশবাবুর। কর্মচারীদের বারংবার তাড়া লাগাচ্ছেন। আজ বিকেল 4টের পর হবু শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন তিনি, এমনটাই মনে মনে ভেবে রেখেছেন। এদিকে ক্যাশ বাক্সের দায়িত্ব দেওয়ার মতো ভরসাযোগ্য লোক এখনো খুঁজে পাওয়া যায়নি। কাজেই বেলা বেলি দোকানের পাট চুকিয়ে নিতে চান। তো পরিকল্পনা মতো দোকানদারির পর্ব দ্রুত নিষ্পত্তি হলো বটে, কিন্তু খুব তাড়াতাড়ি রওনা হওয়া গেল না। হঠাৎই পশ্চিমা আকাশ ফুঁড়ে দামাল কালবৈশাখীর দলবল হানা দিল। ঘণ্টাখানেক ধরে তাণ্ডব নৃত্যের পর প্রকৃতির রুদ্র রূপ যখন শান্ত হল, ততক্ষণে 5:30 বেজে গিয়েছে। গ্রীষ্মকালের বেলা বলেই হয়তো এখনো শেষ বিকেলের কিয়দংশ আলো অবশিষ্ট ছিল। এত বেলা করে আর বেরোনো ঠিক হবে কিনা এই নিয়ে যখন দোনামোনা করছেন গণেশবাবু, তখনই ঘটক ঠাকুর ভরসা জোগালেন। বলি পাঁজিতে আজকের দিনটা আপনার পক্ষে অতীব শুভ লক্ষণযুক্ত। আজ নিশ্চিতভাবে স্ত্রীরত্ন পাওয়ার যোগ লেখা রয়েছে বই কি। পালকিতে মাইল 1.5 পথ অতিক্রম করতে বেশি সময় লাগার কথা নয়, তাই আর মনে সংকোচ রাখবেন না, বেরিয়ে পড়ুন এই বেলায়। নববধূর কলকা আঁকা কচি মুখখানি কল্পনা করে মধ্য 50-এও যেন 20 বছরের যুবকের ন্যায় পুলক অনুভব করলেন গণেশবাবু। অতঃপর হাঁকডাক করে পালকি বাহকদের জোগাড় করা হল। ধাক্কাপাড়ের ধুতি, ফিনফিনে আদ্যির পাঞ্জাবি এবং সুগন্ধি এসেন্স সহযোগে প্রায় নতুন জামায় সেজে রওনা হলেন মুৎসুদ্দি মশাই। পথ বেশি নয়, কিন্তু ঝড়বাদলের পর পল্লীগ্রামের পথঘাট চলাচলের পক্ষে বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। তেমনি কর্দমাক্ত মেঠো পথ ধরে ওরা যখন সজনে পোতা গায়ের সীমানা অতিক্রম করল, তখন দিনের শেষ আলোটুকুও ফুরিয়ে গিয়েছে। চারজন পালকি বাহকের সঙ্গে রয়েছে পাকা বাঁশের সরকি হাতে 2 লেঠেল। ধনসম্পত্তি বাড়লে শত্রুরের অভাব হয় না। গণেশবাবুও তাই নির্বিঘ্ন যাত্রার উদ্দেশ্যে সঙ্গে সশস্ত্র দেহরক্ষী রাখতে ভোলেননি। অন্ধকার নামতেই সামনে পিছনে 2 লাঠিয়াল নিজেদের হাতে একটা করে মশাল জেলে নিল। ঘোলাটে আকাশে এখনো জল শূন্য কালো মেঘের দলবল আনাগোনা করছে, তাই হয়তো চাঁদের দেখা পাওয়া যাচ্ছে না। বৃষ্টি ভেজা শীতল হাওয়ার স্পর্শ নেওয়ার জন্য পালকির পর্দাটা সরিয়ে রেখেছিলেন গণেশবাবু। হুমহাম শব্দ করতে করতে সন্ধ্যার নির্জন পথ মাড়িয়ে দুলকি চালে পালকি এগিয়ে চলেছে। অনেকদিন পর বৃষ্টির জল পাওয়ায় আনন্দে মেঠো ব্যাঙের দলবল গ্যাঙর গোঙর শব্দ জুড়েছে। তাদেরই সমবেত উল্লাসে মাঠঘাট মুখরিত।
আসন্ন শুভক্ষণের কথা ভাবতে ভাবতে আপন মনেই গুনগুন করে গান ধরলেন গণেশবাবু। আচমকা ছন্দ পতন হলো, পালকি থেমে গিয়েছে। পালকি বাহক ও লেঠেল দুইজন আলো নিয়ে সামনে এগিয়ে নিজেদের মধ্যে কিসব বলা বলি করছে। সেগুলোই ভাঙা ভাঙা ভাবে গণেশবাবুর কানে আসে। যাওয়া হবে কিভাবে বললে এখন আর চলবে না, যেতে তো হবেই। এই এত দূর এসে ফেরা যায় নাকি? না না, আমাদেরকেই পথ বার করতে হবে। চল তবে সময় নষ্ট না করে লেগে পড়া যাক, মেলা দেরি করে লাভ কি? উদ্বিগ্ন চিত্তে ভেতর থেকে হাঁক পারলেন গণেশবাবু। কিরে থামলি কেন? এমনি অনেক দেরি হয়ে গেছে, এই বেলা পা না চালালে আর কখন পৌঁছাবো? পালকি সর্দার কাঁচুমাচু মুখে দরজার সামনে এসে দাঁড়ালো। বড় বড় সমস্যা হয়ে গেছে কর্তা। এই সামনেই বুড়ো অসত্য তলায় ঝড় বাদলে প্রচুর ডালপালা ভাঙি পড়ছে, পথ এক্কেরে বন্ধ। বলিস কিরে হতভাগা? তুরীয় মেজাজটা নিমেষে মাটি হয়ে গেল। উফ, আজ দেখি পদে পদে বাধা বিপত্তি। তা হ্যাঁ রে, ডালপালা সরিয়ে এক পাশ দিয়ে যাওয়া যায় না? আগে আগে সেই চেষ্টাই সবাই করছি কর্তা। ভেবেছিলেন একেবারে হবু শ্বশুরবাড়ির দালানে পা রাখবেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিছুতেই পালকিতে থিতু রইতে পারলেন না গণেশবাবু। শহর থেকে সদ্য কেনা নতুন নাগরা জুতোখানির মায়া কাটিয়ে কাদামাখা পথেই অগত্যা নামতে হলো তাকে। সঙ্গী সাথীরা অবশ্য ইতিমধ্যেই নিজেদের কাজে নিযুক্ত হয়ে পড়েছে। প্রাচীন অশ্বত্থ গাছের প্রকাণ্ড কিছু শাখা প্রশাখা বিক্ষিপ্তভাবে মাটিতে ভেঙে পড়ে সামনের পথ অবরুদ্ধ। ডিঙি মেরে একজন পূর্ণবয়স্ক মানুষ হয়তো চলাচল করতে পারে, কিন্তু পালকি সমেত এগোনো অসম্ভব। আর বড় জোর সিকিমাইল পথ বাকি। পায়ে হেঁটেও যাওয়া যেত, কিন্তু এই জল কাদা ভরা রাস্তায় খানাখন্দ পেরিয়ে পায়ে হেঁটে হবু জামাই বাবা জীবন শ্বশুরবাড়ি পৌঁছালে আর কি মান ইজ্জত কিছু রইবে? কাজেই অপেক্ষা করা ছাড়া আর গতি নেই। বিড়ি ছেড়ে ইদানিং সুগন্ধি চুরুটের নেশায় মজেছেন মুৎসুদ্দি মশাই। মাসে এক দুবার কলকাতার থিয়েটার পাড়ায় যাতায়াত করেন। শহুরে বড় কর্তা এবং মোসাহেবদের কল্যাণে বিলাতের খাঁটি চুরুটের স্বাদ তার মন কেড়ে নিয়েছে। তবে নিয়মিত ধূমপান না করলেও আভিজাত্য প্রদর্শনের জন্য চকচকে নকশাদার ধাতব সিগার কেসটি সঙ্গে রাখতে ভোলেন না। ইতিউতি তাকাতেই খানিক দূরে চৌধুরীদের বিশাল পুকুরটা চোখে পড়ল। জমিদার দুর্লভ চৌধুরীর বাগান বাড়ির লাগোয়া প্রায় দিঘির সমান বড় পুকুর। চারপাশে 4টি শান বাঁধানো ঘাটও রয়েছে। গোমরা আকাশের এক ফাঁক দিয়ে বিষণ্ণ চাঁদের আলো এতক্ষণে সামান্য ফুটেছে। পায়ে পায়ে এবার সেই ঘাটের দিকেই এগিয়ে গেলেন গণেশবাবু। অপেক্ষা যখন করতেই হবে, তখন মেজাজ খুশ রাখার জন্য খানিক ধূম্র সেবন করা অতি আবশ্যিক বলে মনে হলো তার। ঝুপঝাপ শব্দে দূর থেকে গাছের ডালপালা কাটার শব্দ ভেসে আসছে। আবছা আলোয় হাত পাঁচেক দূরেও কোনো কিছু স্পষ্টভাবে দেখার উপায় নেই। তারই মধ্যে কোনো রকমে পথ দেখে পুকুরের এক পাশের ঘাটে এসে দাঁড়ালেন গণেশবাবু। চকচকে নকশাদার সিগারেট কেসটি বার করলেন। তার থেকে একটা সিগার তুলে তাতে অগ্নি সংযোগ করলেন। মজ করে আকাশের পানে মুখ তুলে ধোঁয়া ছাড়লেন। এবার মুখ নামিয়ে চাইলেন পুকুরের থমথমে জলের দিকে। পুকুরের কালো জল কেমন যেন অস্বাভাবিক রকমের স্থির, অথচ বেশ জোরালো হাওয়া বইছে চারপাশে। ব্যাপারটা একটু অস্বাভাবিক বটে। তবে গণেশবাবু এত কিছু খেয়াল করেননি।
তার মনে তখন হবু বউয়ের চিন্তা। মেয়েটার ওই রূপ, ভরন্ত যৌবন মূলত তাকে বেশি আকৃষ্ট করেছে। এহেন রসালো চিন্তায় যখন একেবারে নিমজ্জিত, এমন সময় হঠাৎই তার ঘোর ভাঙল একটা ব্যাপারে। খেয়াল করলেন ঘাটের শেষ ধাপের কাছে জলের নিচ থেকে প্রচুর বুদবুদ ভেসে উঠছে। পুকুরে কেউ ডুব দিলে নিচ থেকে যেমন ভেসে ওঠে, কতকটা সেই রকম। কৌতূহলী হয়ে আরও দুটো ধাপ নিচে নামলেন গণেশবাবু। নির্ঘাত কোনো রাঘব বোয়ালি হবে। অনেক সময় নির্জন রাত বিরেতে গভীর জল ছেড়ে পাড়ের কাছে এসে ঘাই মেরে যায়। জমিদার বাড়ির পুকুর বলে সচরাচর গ্রামবাসীরা কেউ এখানে জাল ফেলে না। কাজেই অনেক বড় আকারের রুই কাতলা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। সেই আশাতেই এক দৃষ্টে জলের দিকে চেয়ে রইলেন গণেশবাবু। কাটল বেশ কিছু সময়, মাছ কিন্তু দেখতে পাওয়া গেল না। অধৈর্য হয়ে নজর সরিয়েই নিতে যাচ্ছিলেন, এমন সময় আচমকা জল থেকে ভুস করে যে বস্তুটা ভেসে উঠল, তাকে দেখে অপরিসীম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন গণেশবাবু। চমকে এক পা পিছিয়ে এলেন, আর এই সময় তার হাত থেকে জ্বলন্ত সিগারটা জলে পড়ে ছ্যাৎ করে নিভে গেল। নিশ্চল পাষাণের মতো বোধ শক্তিহীন হয়ে দাঁড়িয়ে রইলেন কেবল। যেন কালো কোষ্টি পাথর নির্মিত অপূর্ব দেহ সৌষ্ঠবের এক নারী মূর্তি। পরনে তার ডুরে শাড়ি, নিঃসাড়ে মন্থর পায়ে ধীরে ধীরে সে উঠে আসছে পুকুরের পাড় পেয়ে। এই গরমেও গণেশবাবুর মনে হলো সে ঠকঠক করে কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তার। এবার পা তুলে পিছনে সরে আসতে গিয়ে বুঝল তার সর্বাঙ্গে হিমবাহ বইছে, নিশ্চল হয়ে গিয়েছে গোটা দেহ। চিৎকার করে যে কাউকে ডাকবেন সে ক্ষমতাও অবশিষ্ট নেই। ওদিকে সেই রহস্যময়ী নারী অত্যন্ত লাস্যময়ী ভঙ্গিতে নিজের হাত দিয়ে স্পর্শ করে চলেছে নিজের সর্বাঙ্গ, যেন গোপন প্রণয়ের পূর্ব লক্ষণ দিয়ে আহ্বান করছে গণেশবাবুকে। তবে আজ গণেশবাবু আহ্বান পেয়েও নড়তে পারছেন না, ঠকঠক করে কাঁপছেন কেবল। সেই নড়ছে না দেখে এবার ওই নারী মূর্তি তার ভেজা শরীর নিয়ে গণেশবাবুর কাছে ঘন হয়ে এলো। যেমন ভাবে সে নিজের শরীরকে স্পর্শ করছিল, ঠিক সেভাবে এবার ওই রহস্যময়ী হাত উঠে এলো গণেশবাবুর দেহে। বরফের থেকেও শতগুণ শীতল সে স্পর্শ ঘুরে বেড়াতে থাকল গণেশবাবুর সর্বাঙ্গে। তার কম্পনের তীব্রতা বাড়ল, ঠিকরে বার হয়ে আসলো চোখ জোড়া। মুখটা ক্রমে ফ্যাকাশে হতে আরম্ভ করল, আর মস্তিষ্কে করাঘাত করে চলল নিজের অতীতের ছেঁড়া ছেঁড়া কিছু স্মৃতি। অনেক কষ্টে বার কতক বাতাস টেনে কিছু একটা বলার আপ্রাণ চেষ্টা করল বটে, তবে বেশি কিছু তার কণ্ঠনালী অতিক্রম করতে পারল না। কেবল ফ্যাঁস ফেঁসে স্বরে টুকরো টুকরো কিছু গোঙানি ছাড়া। পালকি চলাচলের পথ পরিষ্কার করে যখন মুৎসুদ্দি মশায়ের পেয়াদারা তাকে খুঁজতে খুঁজতে পুকুরের পাড়ে এসে পৌঁছালো, তখন ঘাটের শেষ ধাপে কর্তামশায়ের একটি মাত্র নাগরা ছাড়া দ্বিতীয় কিছু তাদের দৃষ্টিগোচর হল না। অনাচিষ্টির কথা কি আর বলবো মা, 2 মাস দুটো মানুষ বেবা খুন হয়ে গেল।
একটা লাশ পাওয়া গেল নৌকার খোলে, আর একটা পোষে গলে ঢোল হয়ে চৌধুরীদের পুকুরি ভাসতেছিল। না জানি কোন শত্রুরের বাড়া ভাতে ছাই পড়িছে। পরন্ত বিকেলে ঘরের সামনের মাটির দাওয়ায় বসে সুকুমারী দেবীর চুল ছাড়িয়ে দিচ্ছিল মালতী। চুপচাপ কাজ করা তার ধাতে সয় না, হাতের সঙ্গে মুখও চলতে থাকে অনবরত। অবশ্য যে বিষয় নিয়ে কথা বলছে মালতী, সেটাই এখন গায়ের সবার মুখে মুখে ঘুরছে। সজনে পোতার মতো শান্তিপ্রিয় পাড়া গায়ে পরপর 2 মাসে 2 জন নামজাদা মানুষের অস্বাভাবিক মৃত্যু স্বাভাবিকভাবেই সকলের মনোযোগ আকর্ষণ করেছে। 2 জনেই সফল ব্যবসায়ী, টাকা কড়ি মন্দ ছিল না কারোর। কিন্তু খুনটা যদি শুধুমাত্র ধনসম্পত্তি লুঠের উদ্দেশ্য হতো, তাহলে কি এভাবে খুন হতো? তাছাড়া ধনসম্পত্তি যে কিছু লুট করা হয়েছে তেমনও তো কোনো খবর পাওয়া যায়নি। কেবল নির্জনে লোকচক্ষুর অন্তরালে খুনগুলো করা হয়েছে। জেলা সদর থেকে উচ্চপদস্থ গোড়া সাহেব, দাপুটে বাঙালি দারোগা, এছাড়াও আরও অনেক ছোট বড় পুলিশ কর্তার ইতিমধ্যেই আবির্ভাব ঘটেছে গ্রামে। ওদের মতে ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্যই নাকি খুনগুলো হয়েছে। প্রবল বলশালী আততায়ীর হাতে শ্বাসরুদ্ধ হয়ে একই পন্থায় 2টো হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে এখনো তদন্তের অন্তিম কিনারা করা যায়নি। গফুর মিয়া এবং গণেশ মুৎসুদ্দির কোনো পরিচিত শত্রু ছিল কিনা সেটাই এখন সন্দেহের প্রধান কেন্দ্রবিন্দু। সকলে তো এও কইছে যে গায়ে নাকি আরও খুন হবে। স্বদেশিরা নাকি ট্যাকাওয়ালা নৌকেদের বেচে বেচে জবাই করছে, যারা ওদের দলের খবর লালমুখো সাহেবদের দিচ্ছিল তাদের। সুকুমারী দেবীর স্বভাব গম্ভীর প্রকৃতির। চুপচাপ তাই মালতীর কথা এতক্ষণ ধরে শুনে যাচ্ছিলেন। ওর মনেও আজকাল অনেক রকম সম্ভাবনা দোদুল্যমান, কিন্তু সেসব পারিবারিক গুচ্ছ কথা বাইরের লোকের কাছে প্রকাশ করার পক্ষপাতী নন। ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে তার এখন ভরন্ত সংসার। সে সংসারে কোনো সমস্যা নেই, তবুও কদিন ধরে মনটা বড্ড কুঁ ডাকছে তার। হ্যাঁ গো মা, এসব আবার কোনো ভূত পেতের কাজ নয় তো? কে জানে বাবা, আমার তো ভাবলেই বুকখানা কেমন ঢিপ ঢিপ করি ওঠে। এবার থাম তো দেখি মুখ পুরি। শেষ বেলায় গেরস্তের ঘরে এসব অলক্ষণে কথা কেউ মুখে আনে? জানিস না কিছু? যারা মরেছে তাদের বাড়ির লোকেদের হাড় জুড়িয়েছে। 2 মিনিটে বেঁচে থাকতে তো কম মানুষকে জ্বালাইনি বাপু। পাপের ঘরা উপচে গেছে, তাই রাধামাধব ওদের পরলোকে টেনে নিয়ে গেছেন। নে এবার চটজলতি খোপাটা বেঁধে উঠোনটা ঝাড় দে দেখি, আমার সন্ধে আহ্নিকের সময় হয়ে এলো। সুকুমারী দেবীর বাড়িতে বিগত 4 পুরুষ ধরে রাধা মাধবের অধিষ্ঠান। শোনা যায় স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভুর কোনো এক বংশধরের হাত ধরে এই ভিটেতে নিত্য সেবার পর্ব শুরু হয়েছিল। বর্তমানে সকাল দুপুর নিজের হাতে ঠাকুর সেবা না করে জলস্পর্শ পর্যন্ত করেন না উনি। বছর 3 আগে সুকুমারী দেবীর স্বামী গত হওয়ার পর থেকে এখন কোষ্ঠী পাথরের কেষ্ট ঠাকুরই ওর একমাত্র ধ্যান জ্ঞান। নাতি নাতনি সহ ছেলে বৌমা আজ দুপুর থাকতে থাকতেই বেরিয়েছে পাশের গাঁয়ের চড়কের মেলা দেখতে। ওদের ফিরতে ফিরতে দিন গড়িয়ে যাবে। গা ধুয়ে দুপুরের বাসি পোশাক ছেড়ে গরদের থান জড়িয়ে তুলসী মঞ্চে প্রদীপ জ্বাললেন সুকুমারী। তামার ঘটি থেকে জল ঢাললেন গাছের গোড়ায়। সুগন্ধি ধূপ জেলে শাঁখে 3 বার সজোরে ফুঁক দিলেন। আকাশ বাতাস প্রতিধ্বনিত হয়ে আওয়াজ ছড়িয়ে পড়ল চারপাশে। সেই শব্দের প্রাবল্যে খিড়কির বাইরের পুকুরের নিস্তরঙ্গ জল যেন সামান্য শিহরিত হল। মালতী ইতিমধ্যে বিদায় নিয়েছে। সে ঠিকেছি, সকাল দুপুর এঁটো বাসন মাজা আর উঠোন ঘরে গোবর জলের ছিটে দিয়ে মোছামুছি, এই তার কাজ। এই বাড়ির সবাই মন্ত্র দীক্ষিত কণ্ঠীধারী। হেঁসেলে পেঁয়াজ রসুনের প্রবেশ নিষেধ।
বাড়ির সদস্য ভিন্ন অপরের হাতের রান্নাবান্না এরা কেউ স্পর্শ পর্যন্ত করেন না। বৌমাকে সংসারের অন্যান্য দায় দায়িত্ব সমর্পণ করলেও ঠাকুরের ভোগ রান্না থেকে নিত্য সেবার যাবতীয় কাজ এখনো সুকুমারী নিজেই সবকিছু দেখভাল করেন। ঠাকুরমশাই একজন আছেন বটে, তবে তিনি শুধু সকালের পুজোটুকু সেরে দেন। অন্নভোগ থেকে সন্ধ্যা আহ্নিক সবই গৃহকর্ত্রী সুকুমারীরই দায়িত্ব। তুলসীতলায় প্রদীপ দিয়ে ঠাকুর ঘরের দুপুরের বাসনকোসন খিড়কির পুকুর ঘাটে মাজতে চললেন সুকুমারী। শরীরটা আজ সকাল থেকেই বড্ড ম্যাজ ম্যাজ করছে। মাসখানেক হলো মাঝে মধ্যে অম্ল শুলের পীড়া বড় কষ্ট দিচ্ছে তাকে। গ্রামের হরিহর কবিরাজের ধন্বন্তরী পাচন থেকে শুরু করে শখের হোমিওপ্যাথ ডাক্তার পরাণ মাস্টারের চিনির বড়ি সবই সেবন করেছেন, কিন্তু এখনো পুরোপুরি আরাম হয়নি। ছেলে অবশ্য শহরের বিলেত ফেরত ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সুকুমারী রাজি হয়নি। অ্যালোপ্যাথ ডাক্তারের উপর তেমন একটা ভরসা নেই ওর। ছুতোনাতা করে খালি অস্ত্র ধরার ফন্দে ফিঁকির খোঁজে ওরা। তাই সুকুমারীর মতে শহুরে কসাইখানায় কাঁটা ছেঁড়ায় মরার চেয়ে গায়ে নিজের শ্বশুরের ভিটে নিশ্চিন্তে চোখ বুঝতে পারা ঢের পুণ্যের। মাঝে মাঝে অবশ্য ইচ্ছে হয় এইবার সংসারের সমস্ত মায়া কাটিয়ে নবদ্বীপ বা মায়াপুরে বাকি জীবনটা প্রভুর শ্রীচরণে কাটিয়ে দেন। কিন্তু নাতি নাতনি দুটোর কচি মুখের দিকে চেয়ে সেই ইচ্ছে আপাতত স্থগিত রেখেছেন। বৌমাও এখনো একা হাতে সংসারের 10 দিক সামলানোর মতো দক্ষ হয়ে উঠতে পারেনি। কাজেই সম্পূর্ণ নির্মোহ হতে আরও কয়েকটা বছর অপেক্ষা করা ছাড়া সুকুমারীর উপায় নেই। পরকালের চিন্তা অবশ্য তেমন পীড়া দেয় না ওকে। জ্ঞান তো এই জীবনে এমন কোনো পাপ করেননি যার জন্য পরিতাপের প্রয়োজন হয়। তবে কিনা সংসারে না চাইতেও এমন কিছু কাজ করতে মানুষ বাধ্য হয় যার ভবিষ্যৎ পরিণাম সুখের না হলে হৃদয় অনুশোচনার গ্লানিতে ভারাক্রান্ত হয় বইকি। বছরখানেক আগে সুকুমারী দেবীও এমন একটি কাজ করতে বাধ্য হয়েছিলেন, যার জন্য এখনো আড়ালে নীরবে অশ্রুপাত করে চলেছেন তিনি। তড়িৎ গতিতে নেওয়া ভুল সিদ্ধান্তে যার জীবন ছারখার হয়ে গিয়েছিল, সেই অভাগীর জন্য প্রতিক্ষণে যেন বুকের ভেতরটা চিনচিন করে ওঠে সুকুমারীর। পেতলের কুপিখানি পুকুর পাড়ে রেখে তেঁতুল দিয়ে ঠাকুরের থালা বাসন মাজতে মাজতে আপন মনে এমনই কতক অব্যক্ত ব্যথা বেদনার কথাই ভাবছিলেন সুকুমারী। বাবলা গাছের পাতার ফাঁক দিয়ে একফালে চাঁদের ছায়া ট্যারচা ভাবে পড়েছিল মাছ পুকুরে। হঠাৎই জলের মৃদু কম্পনে এলোমেলো হয়ে গেল সে জলছবি। পুকুরের মধ্যেখান থেকে সরল রেখা বরাবর তরতর করে জল কেটে কিছু একটা দ্রুত পাড়ের দিকে ভেসে আসতে লাগলো। বিষয়টা সুকুমারী দেবীর নজর এড়াল না। ভয় না পেলেও বিস্মিতভাবে এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রইলেন। ঠিক পাড়ের কাছে এসে জলচর বস্তুটা কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে রইল। তারপর হঠাৎই জল থেকে তড়াক করে জেগে উঠল একটা মাথা। এলোমেলো বাতাসে কুপির শিখা তীর তীর করে কাঁপছে। তবু সেই স্বল্প আলোতেই আগত আগন্তুককে চিনতে এতটুকু ভুল হল না সুকুমারীর। নিজের পেটে না ধরলেও এই মেয়ের এক রাশ কোঁকড়ানো ঘন চুল, বাদামি মোহময়ী দৃষ্টি, পটের ঠাকুরের মতো আঁকা পাতলা চিবুক, এ কি না চেনার উপায় আছে? গরিবের ঘরে এত রূপ নিয়ে জন্মানোই তো পোড়ামুখের কাল হয়েছিল। গরিবের কি এত সুন্দরী হতে আছে? সুকুমারী কিন্তু এখনো ভয় পেলেন না, কারণ যে অন্যায় তিনি করেছেন তার ফল তো তাকে পেতেই হবে। মনে মনে তো এই দিনটার জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। হাতের বাসনটি পাড়ের পাথরের মেঝেতে ধীরে ধীরে নামিয়ে রাখলেন।
চারপাশ হঠাৎই ভীষণ শান্ত হয়ে গিয়েছে। একটু আগেও ঝিঁঝি পোকাদের সমবেত ডাক শোনা যাচ্ছিল, এখন সবকিছু অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। জলকন্যার শীতল শানিত দৃষ্টির দিকে কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়ে থাকার পর এবার হঠাৎই ডুকরে কেঁদে উঠলেন সুকুমারী। আজ আমাকেই নিতে এসেছিস তোরে মা? যা যা, টেনে নিয়ে যা তোর পাতালপুরীতে। এই বলে নিজের পা দুটো ঝপাং করে জলে নামিয়ে দিলেন সুকুমারী। তোর সাথে এবার আমারও জ্বালা জুড়োক। আমার জন্য তুই মরেও শান্তি পাসনি জানি আমি। নে নে, নিয়ে যা তবে আমায়। অনর্গল অশ্রুধারায় সুকুমারীর দুই চোখ ঝাপসা হয়ে এসেছিল, তাই এরপর ঠিক কি ঘটল বুঝে উঠতে পারলেন না। তবে অনুভবে টের পেলেন জলে নিমজ্জিত ওর দুই চরণ কেউ যেন হিম শীতল হাতে মৃদু স্পর্শ করল একবার। নিজেকে সামলে আঁচলের খুঁটে দুই চোখ মুছে যখন পুনরায় পুকুরের দিকে দৃষ্টিপাত করলেন, তখন আবারও সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। কেবল যেন পুকুরের মধ্যিখানে এক ফালি চাঁদ নীরবে মুচকি হেসে উঠল। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো উদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ, সে কূপে বেড়িল কাল রূপ জল। শ্যামা মায়ের কাছে যেন নিজের সারা জীবনের পাপ পুণ্যের ফিরিস্তি বর্ণনা করছে। এইভাবে ভাবমোহিত হয়ে গান গাইতে গাইতে দর্জি পাড়ার গলি দিয়ে ফিরছিল তারক চক্রবর্তী। আকণ্ঠ সুরাপানের পর তার সুরেলা গলাখানি যেন আরো খুলে গিয়েছে। শহরের মধ্যরাতের নির্জন গলিপথ কেবলমাত্র তার গানের প্রতিধ্বনিতে মুখরিত। নেড়ি কুকুরের দলবলব্ধি সসম্ভ্রমে এই কণ্ঠশিল্পীকে পথ ছেড়ে দিচ্ছে। টলমলো পায়ে ধীরে ধীরে নিজের রাতের আস্তানার দিকে অগ্রসর হয়ে চলেছে তারক। अयो इतनी रात में कहाँ जाता? তিন মাথার মোড়ে পৌঁছাতে হঠাৎই পাগড়িধারী এক খোট্টা পেয়াদা আচমকা আস্তিনটা খামচে ধরল। রাতের শহরে পাহারাদারদের চোখ এত সহজে এড়িয়ে যাওয়ার উপায় নেই। তবে মাতাল হলেও কিন্তু পুরোপুরি স্বনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেনি তারক। সে অনেক দিনের পাকা খেলোয়াড়, এত সহজে তাকে কাবু করা সম্ভব নয়। তাই আজও নিজের বাবরি চুলে এক হাত দিয়ে আঙুলের চিরুনি চালাতে চালাতে মুচকি হাসল তারক। গানের কলি এখনো গুনগুন করে ঝুলছে ঠোঁটের কোণে। চিকন সুতোর কাজ করা পাঞ্জাবির পকেট থাবড়াতেই ঝনাত ঝনাত সুমিষ্ট আওয়াজ ভেসে আসলো। চৌকিদারের ওইরূপ ভাবলেশীন কঠিন মুখমণ্ডলেও সঙ্গে সঙ্গে পরিবর্তন দেখা গেল। এরপর দুটো তামার পয়সা কায়দা করে ট্যাকে গুঁজে দিতেই ম্যাজিকের মতো কাজ হয়। লম্বা সেলাম দিতে দিতে পেয়াদা পথ ছেড়ে দেয়। কাল বিলম্ব না করে গোঁফে তা দিতে দিতে বিজয়ীর মতো বুক ফুলিয়ে ফের হাঁটতে শুরু করলো তারক। তার আজ রাতের সহচরী ফুলমতির ডেরায়
সময় মতো পৌঁছানো চাই যে। 13 নম্বর যদু মল্লিক লেনে নিজের পৈতৃক বাড়িতে কালে ভদ্রে ওই হয়তো আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যায়, নচেত কলকাতা শহরে মাথা গুঁজবার আরো অনেক ঠাঁই রয়েছে তারকের। এমনিতেও বাপ ঠাকুরদা এমন কিছু বিষয় আশায় রেখে যায়নি যার রক্ষণাবেক্ষণের জন্য মাথা ব্যথা থাকবে তার। 4 ঘাটের মানুষ চড়িয়ে কাজ কারবার করতে হয় ওকে। দাদা ভাইরা আগেই ভিন্ন হয়েছে, তারপর মাতৃদেবী গত হওয়ার পর থেকে পরিবারে আর এমন কেউ অবশিষ্ট নেই যার প্রতি আঠালো প্রেম বজায় থাকবে তারকের। তবে প্রেম না হলেও একটা রূপমতী কন্যা একবার কপালে জুটেছিল বটে তারকের, একেবারে পড়ে পাওয়া 14 আনা ব্যাপার। নইলে 7 করে কেউ বাঁদরের গলায় মুক্তোর মালা দেয় নাকি? কিন্তু হায়, সে সুখও বেশি দিন কপালে সইল না। গোসা করে শেষে কিনা ভরা নদীতে মরণ ডুব দিল। খুব বেশি দিনের কথা নয়, তখনও গান গেয়ে এত সুনাম অর্জন করতে পারেনি তারক। পড়াশোনায় বহুকাল আগেই ইতি টেনে বইপত্র শিখেই তুলে যাত্রা দলে ভিড়েছিল তারক। গানটা তার গলায় বরাবরই ভালোই খোলে, তার উপর চেহারাখানাও মন্দ ছিল না, তাই টুকটাক খুচরো অভিনেতার পাঠ সে পেয়েই যেত। সামান্য কিছু উপার্জন হতো তাতে। তবে তাতে কি আর তারকের চলত? টাকা কড়ির বেজায় টানাটানি তখন। ওদিকে তার শরিকি মামলা মোকদ্দমায় সেই সময় হু হু করে জলের মতো পয়সা খরচ হচ্ছিল। দরকার ছিল একটা ভালো সুযোগের। কোনো একটা যাত্রাপালায় বড় রোল পেলেই কপালটা খুলে যাবে তারকের। কিন্তু যাত্রা দলের অধিকারী মশাইকে ঠিক করে বাগে আনতে পারছিল না কিছুতেই। নানা রকম চেষ্টার পর আচমকা তারকের হাতে একদিন সুযোগ চলে এলো। সদ্য বিবাহিত নববধূকে একদিন যাত্রা গান শোনানোর জন্য নিয়ে এসেছিল তারক। গ্রাম থেকে এক আত্মীয়ের মধ্যস্থতায় সম্বন্ধটা হয়েছিল তাদের। অকালে বাপ মা মরা জনম দুঃখী মেয়ে, নইলে 7 করে অমন রূপসী মেয়েকে এই 14 গোষ্ঠীর ঝামেলার পরিবারে ঠেলে দিত নাকি কেউ? মেয়েটা সজনেপোতায় কিছুকাল এক দুঃসম্পর্কের মাসির বাড়িতে ছিল, কিন্তু তিনিও আইবুড়ো যৌবনা মেয়েকে বেশি দিন নিজের বাড়িতে রাখার সাহস করেননি। তড়িঘড়ি সেই মেয়েকে পাত্রস্থ করে হাঁপ ছেড়ে বেঁচেছিলেন, আর পাত্রস্থ করে ঝুলিয়েছিলেন এই তারক চক্রবর্তীর গলায়। তো সেদিন যাত্রাগান শোনাতে নিয়ে গিয়ে একটা ব্যাপার ঘটে যায়। অধিকারী মশায়ের নজর যে বেশ কড়া তা আগেই টের পেয়েছিল তারক, কিন্তু সেই শানিত দৃষ্টির ধার যে এতখানি সুতীক্ষ্ণ তা তারকের পক্ষে অনুমান করা সহজ ছিল না। তাই প্রাথমিক প্রস্তাবের পর মাথাটা ঘুরে গিয়েছিল তার। কিন্তু তখন সে গোয়ারের মতো মরিয়া, একটুখানি সুযোগের জন্য হয়তো প্রাণপাত করতেও দ্বিধা করত না। সে তুলনায় এ তো অতি সামান্য প্রস্তাব। তবে দুর্ভাগ্য, কচি বউটা সেটা বুঝল না। হায় রে মেয়ে মানুষ, এরা সারা জীবনই কি বোকা হয়েই বাঁচতে চায়? এসব ভাবতে ভাবতে এগিয়ে চলেছিল তারক। পথ যেন আজ ফুরোতেই চাইছে না। 2 চোখ কচলে সঠিক পথে যাচ্ছে কিনা বার দুয়েক বোঝার চেষ্টা করল তারক। গ্যাস ল্যাম্পের বাতিগুলো অতি কষ্টে টিমটিম করে চলছে। এমন সময় হঠাৎ একরাশ দমকা জলো বাতাস তার চোখে মুখে প্রচণ্ড ঝাপটা মেরে গেল। আরে, এই বাতাস এখানে এলো কিভাবে? তাহলে কি সে পথ ভুল করে গঙ্গার ঘাটের খুব কাছাকাছি এসে পড়েছে? এদিকে আসার তো তার দরকারই ছিল না। রাস্তা ভুল করে ফেললাম নাকি আবার? স্বগতোক্তি করতে করতে হঠাৎই ধুতির খুঁটে পা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল তারক। তখনও তার নেশাতুর চোখ ঠাউর করতে পারেনি। সে কেবল গঙ্গার ঘাটের কাছাকাছি এসে পড়েনি,
সে যেখানে পড়েছে তার 2 কদম দূর থেকেই শুরু হয়েছে গঙ্গার ঘাটের সিঁড়ি। টাল সামলে ওঠার চেষ্টা করতেই আবারও যেন ক্রুদ্ধ বাতাস সজোরে ওর পলকা শরীরে আঘাত করল। এবার কাণ্ডটা ঘটল। বৃন্তচ্যুত পাতার মতো ছিটকে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে গেল তারক। তার শরীর ঘাটের জলে অর্ধেকটা ডুবে গেল। দেহে প্রচণ্ড আঘাত পেলেও তারক কিন্তু সংজ্ঞাহীন হল না, বরং শীতল জলের স্পর্শে এক লহমায় অনেকটা নেশা ছুটে গেল তার। ঝাপসা ঘোলাটে দৃষ্টিটা খানিক পরিষ্কার হল। আর ঠিক তখনই চোখে পড়ল তার, বুকটা কেঁপে উঠল। এ কি সত্যি নাকি নেশার ঘোরে ভুল দেখছে সে? তারক জলের মধ্যে যেখানে এসে পড়েছে ঠিক তার এক হাতের মধ্যে একটা নিথর দেহ জলের ওপর ভাসছে। দেহটা যে মৃতদেহ সেটা আর আলাদা করে বলে দিতে হয় না। শরীর পচে ফুলে উঠেছে, কাদামাটি আর শ্যাওলা মাখা একরাশ এলো চুল, ফ্যাকাশে সাদা চামড়ায় নীলাভ প্রলেপ, এসব কিছুই মৃতদেহের সাক্ষ্য বহন করে। তবে তারকের কেন যেন মনে হলো মেয়েটি অপরূপা। মৃত্যুর পরেও তার মুখের লাবণ্য যেন ওর শরীর ছেড়ে পুরোপুরি বিদায় নিতে চাইছে না। এসব ভেবে এক বুক শীতল জলের মধ্যে দাঁড়িয়ে অসম্ভব ভয়ে থরথর করে কেঁপে উঠল তারকের সমগ্র শরীর। এক পা করে কখন যেন সে নিজের অজান্তেই আরো কয়েকটা সিঁড়ির নিচে নেমে এসেছে। আসলে স্বচক্ষে যা দেখছে তা যে একেবারেই বিশ্বাস করার নয়। 3 বছর আগের এক ঘটনার কিভাবে এই একই রকম পুনরাবৃত্তি সম্ভব? সেবার অপমান আর লাঞ্ছনার জ্বালা সইতে না পেরে তার বউ কুসুম যখন গঙ্গায় ডুবে আত্মঘাতী হয়েছিল, তখন সে নিজের হাতে জল থেকে এরকমই একটা মৃতদেহ তুলে সৎকার করেছিল। আজকের দৃশ্যের সঙ্গে সেই দিনের দৃশ্যের যেন বড় মিল। মাথাটা ঝিমঝিম করে উঠল তারকের। নেশার প্রভাব কেটে ক্রমশ স্বাভাবিক বুদ্ধি ফিরে আসছিল তার। নতুন করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার আগে এখান থেকে পালাতে হবে তাকে। তবে ওই যে অদম্য কৌতূহল যা এবার তারককে বাধ্য করল একবার অন্তত ভালো করে মৃতদেহটা দেখার জন্য। বাংলাদেশের ঘরে ঘরে অভাগী মা বোনের অভাব নেই। হতেই পারে একই বয়সী অন্য কোনো মেয়ে জলে ডুবে প্রাণ বিসর্জন দিয়েছে। আজ সারা আকাশ পূর্ণচন্দ্রের স্নিগ্ধ আলোয় হাসছে। সুদূর অতীতে এমনই এক মধুর রাত্রিতে নিজের প্রথম মধুচন্দ্রিমা যাপন করেছিল। রাতটার কথা মনে পড়ে যায় তারকের। নববধূর রূপে মোহিত হয়ে পড়েছিল সেদিন সে। কুণ্ঠিত হস্তে প্রথমবার যেভাবে স্পর্শ করেছিল কুমারীর দেহ, আজও ঠিক সেভাবে কম্পিত হস্ত বাড়িয়ে দিল ঘাটে ভাসমান ওই মরার দিকে। তবে সেদিনের সেই কম্পন আর আজকের কম্পনের মধ্যে বিস্তর ফারাক। হাতটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কাঁপতে কাঁপতে ধীরে ধীরে। বরফ শীতল দেহটা প্রথমবারের মতো ছোঁয়া মাত্রই একটা শীতল ছ্যাঁকা খেয়ে নিজে থেকেই গুটিয়ে এলো হাতটা। পরক্ষণেই যদিও নিজেকে বোঝালো তারক, মৃতদেহ তো শীতল হবেই, তার উপর সেটা জলের মধ্যে আছে। আবারও সাহস সঞ্চয় করে এগোলো তার হাত। পচা গলা ফুলে ফেপে ওঠা মরার কাঁধের কাছটা পুনরায় স্পর্শ করল। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল দেহটা। পর মুহূর্তেই তড়াক করে সেটা জলের ওপর উঠে বসল। মর্মর শব্দে ঘাড় ঘুরিয়ে অসম্ভব শীতল শানিত চোখে তারকের দিকে তাকালো সেই অর্ধ গলিত শবদেহ।
তারকের স্পর্শে নিথর দেহে যেন পুনর্বার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তারকের গলা থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসে। কি অসম্ভব পুঞ্জীভূত ঘৃণা আর বেদনা মিশে আছে ওই মরার দৃষ্টিতে। এবার আর চিনতে এতটুকু ভুল হলো না তারকের। এই যে তার সেই আত্মঘাতী বউ কুসুম। কি করে সম্ভব? যেন পর্বত প্রমাণ ক্ষোভ, বিদ্বেষ, প্রতিশোধের উদগ্র বাসনা ওই মরার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে। তবে এই ক্ষোভ, এই বিদ্বেষ শুধুমাত্র কুসুম নামের কোন এক হতভাগ্য মেয়ের নয়। এই জ্বালা সেই সকল অভাগী নারীর, যাদের নিত্যদিন সমাজের কুৎসিত লালসার শিকার হতে হয়, যাদেরকে বেঁচে থেকেও পদে পদে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর এই অভাগীদের যন্ত্রণার জন্য যারা দায়ী, তাদেরই দলে তারক চক্রবর্তীর মতো লোক। সেও একদিন নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজেরই বউকে পরপুরুষের হাতে সঁপে দেওয়ার মতো জঘন্য অপরাধ করেছিল। তার অপরাধের কোনো ক্ষমা নেই, কেবলই শাস্তি আছে। কিন্তু যে গফুর মিয়া নতুন কাপড় দেওয়ার লোভ দেখিয়ে লোকচক্ষুর আড়ালে ক্ষতবিক্ষত করে দিয়েছিল কিশোরীর নরম ওষ্ঠযুগল, তার অপরাধ কি কিছু কম? কেনই বা গরিবের সংসারে মাত্র 2 পয়সার দ্রব্যের দাম এক যুবতীকে গণেশ মুৎসুদ্দির নোংরা হাতের স্পর্শ দিয়ে মেটাতে হবে? বাপ মা অকালে গত হলে অনাথ কুসুমকে কিছুকাল নিজের ভিটেই ঠাঁই দিয়েছিলেন সুকুমারী, কিন্তু তিনিও ভরন্ত যৌবনের আইবুড়ো মেয়েটির দায়িত্ব ঠিকমতো পালন করতে পারলেন কই? বাড়িতে তখন নিজের উঠতি বয়সের অবিবাহিত ছেলে, কবে কি অনর্থ হয়ে যায়, সেই চিন্তায় তড়িঘড়ি ঘটক ডেকে গলগ্রহ বিদায় করার ব্যবস্থা করেছিলেন সুকুমারী। পাড়া গায়ে গঞ্জনা দেওয়ার মানুষের অভাব নেই কিনা, তাই এই ব্যস্ততার মধ্যে মেয়ে কোথায় কার ঘরে পাত্রস্থ হলো সেটা আর ভেবে চিন্তে দেখার অবকাশ হয়নি সুকুমারীর। এত লাঞ্ছনা, এত অপমানের পর গলায় কলসি দিয়ে জলে ডুবেও কুসুমের অন্তরের জ্বালা জুড়োয়নি। তাই হয়তো পরলোকে বিদায় নেওয়ার আগে শেষবারের মতো বিদায় নিয়ে যাচ্ছে সবার কাছে। সকলের প্রাপ্য ঋণ না মিটিয়ে সে কি ফিরে যেতে পারে? তারক চক্রবর্তীর প্রাণহীন দেহটা ঠিক কুসুমের মরার মতোই দিন 2 পর গঙ্গার ঘাটের কাছে ভাসতে দেখা গিয়েছিল। আপনারা শুনছিলেন শাম্য মণ্ডলের কাহিনী ঘাটের মরা। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের গল্পে সুকুমারী দেবীর চরিত্রে দেবযান, ঘটকের ভূমিকায় প্রত, কলিম এবং গণেশ বাবুর চরিত্রে দেবাঞ্জন, গফুর মিয়ার ভূমিকায় শুভজিৎ, এছাড়া গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে আমি অয়ন। আজকের পোস্টার ডিজাইনিং ও সমগ্র পর্ব এডিটিংয়ে আমি অয়ন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার ফিরব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।